তাহলে কিন্তু এই বস্তুটার যে ঘনত্বটা হবে এরকম একটা বস্তুর ঘনত্ব হবে। মানে একটা রাগবি ফুটবল আছে না, রাগবি ফুটবলগুলা, রাগবি বলগুলার মতন হবে আরকি। তো সেই ক্ষেত্রে আসলে আয়তন বের করার ফর্মুলাটা তো আমরা জানি না, মুখস্থ জানি না। সেজন্য আমরা ঘনত্বের ফর্মুলাটা এক্ষেত্রে ডিরেক্টলি এপ্লাই করতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা সেকেন্ড পেপারের ৮ নাম্বার চ্যাপ্টার, সেটার সিকিউ সলভিং ক্লাস। চলো আমরা শুরু করি প্রথম থেকে। একটি কাঠামো এস এ দুইটা ভিন্ন স্থানে এবং একই সময়ে ঘটা দুইটা ঘটনার স্থানাঙ্ক এবং সময়ের মান দেওয়া আছে। অপর একটা কাঠামো এস প্রাইমের বেগ হচ্ছে 0.8 সি। তো আমাদেরকে বলছে এস কাঠামোতে স্থির একটা বস্তুর দৈর্ঘ্য এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষকের নিকট কত গুণ ছোট বলে মনে হবে। তাহলে একটু খেয়াল করো, আমাদের এখানে আসলে যে কাহিনীটা হইছে যে এইটা হলো গিয়ে মনে করলাম এস প্রাইম কাঠামো, এটা হচ্ছে আমাদের এস কাঠামো। এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোর যে বেগটা সেটা আমাদেরকে বলে দিছে 0.8 সি। এটা হচ্ছে 0.8 সি বেগে মুভ করছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলছে যে স্থির কাঠামোতে থাকা একটা বস্তুর দৈর্ঘ্যকে এস প্রাইম কাঠামোর মানুষটা কত পরিমাপ করবে। তাহলে দেখো, ও যেটা পরিমাপ করবে সেটা কিন্তু হবে এল, কারণ ও মাতুব্বরি করে ওর দৈর্ঘ্যটা পরিমাপ করতে যাচ্ছে। আর এই কাঠামোতে যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু এল নট। তাহলে আমরা যদি ফর্মুলায় বসাই যে এল সমান সমান এল নট স্কোয়ার রুট অফ 1 - ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো ভেরি গুড, আমরা এখান থেকে যদি দেখি যে এল বাই এল নট সমান সমান আসছে 1 - ভি বাই সি, মানে কত? 0.8, 0.8 স্কোয়ার। তাহলে কত আসে এখান থেকে? এখান থেকে আসে 1 - 0.8 স্কোয়ার, রুট করলে আসছে 0.6, 0.6, 0.6। তাহলে এল যেটা সেটা হচ্ছে 0.6 ইন্টু এল নট। হ্যাঁ, তাহলে এটা কি বোঝালো যে আমাদের নতুন যে দৈর্ঘ্যটা বা এস প্রাইম যে দৈর্ঘ্যটা মেজার করবে সেটা হচ্ছে এস কাঠামোতে যখন দৈর্ঘ্যটা ছিল সেটা 0.6 গুণ। ঠিক আছে, তাহলে 60% মেজার করবে আর কি, মানে দৈর্ঘ্যটা ওর কাছে 60% হয়ে যাবে। ওকে, চলো পরের প্রবলেমে যাই। পরের যে প্রবলেমটা বলছে সেটা যদি একটু দেখি। এখানে বলছে যে কি বলছে, আচ্ছা এখানে বলছে যে এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষকের নিকট দুটি ঘটনার সময় একই হবে কিনা তার গাণিতিক বিশ্লেষণ দাও। তো আমরা যদি একটু ছবিটা আরেকবার ড্র করি, কেন বুঝলাম, একটা হচ্ছে এস কাঠামো, একটা হচ্ছে এস প্রাইম কাঠামো। এটা আমাদের এস প্রাইম কাঠামো এবং এটা হচ্ছে এস কাঠামো। ভেরি গুড। তো এখানে দেখো যে এস কাঠামোতে দুইটা স্থানে মানে আমাদের সময়ের মান কিন্তু দেখো একই, 3 3। এই যে দুইটা ঘটনার স্থানাঙ্ক এবং সময়ের মান। তো তার মানে প্রথমটা স্থানাঙ্ক আর পরেরটা হচ্ছে সময়। তো খেয়াল করো, দুইটা ঘটনা ঘটছে, তার সময় 3 আর 3, তার মানে কি দুইটা একই সময় ঘটছে, যেটা আমাদেরকে বলে দিছিল কিন্তু শুরুতে একই সময় ঘটছে। এবং দুইটা ঘটনার স্থানাঙ্ক দেখো, একটা 2 আর একটা হচ্ছে 4। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে একটা ঘটনা ঘটছে এই জায়গায় আর একটা ঘটনা ঘটছে এই জায়গায়, এবং দুইটার মধ্যে টাইমের গ্যাপ আসলে শূন্য। দুইটার মধ্যে কোনো টাইমের গ্যাপ আসলে নাই। অর্থাৎ আমরা বলতে পারি ডেল্টা টি যেটা সেটা সমান সমান হচ্ছে শূন্য। কিন্তু ডেল্টা এক্স যেটা ঘটনা দুইটা ঘটার যে যে দূরত্বটা সেটা কত? সেটা হচ্ছে কিন্তু 2, কারণ একটা ঘটছে হচ্ছে 2 একক দূরত্বে আর একটা ঘটছে ও না 4 × 10⁶। তাহলে ডেল্টা এক্স যেটা সেটা হচ্ছে 4 × 10⁶ এটা হচ্ছে কি আমাদের ডেল্টা এক্স। আচ্ছা, এখন বললো কি যে এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষকের নিকট দুটি ঘটনার সময় একই হবে কিনা তার গাণিতিক যুক্তি দাও। এখন খেয়াল করো, তাহলে আমরা যেহেতু ডেল্টা টি জানি, আমাদেরকে বলছে ডেল্টা টি বের করতে। তাহলে দেখো, ডেল্টা টি প্রাইম সমান সমান কি হয়? ডেল্টা টি প্রাইম সমান সমান হবে ডেল্টা টি, হ্যাঁ, ডেল্টা টি মাইনাস ভি ডেল্টা এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার আর রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই তো ছিল লরেঞ্জের রূপান্তরটা। তো এখান থেকে দেখো যে আমাদের ডেল্টা টি যেটা সেটা তো ভাইয়া 0 হয়ে যায়।
আমি ঠিক লিখতেছি তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের v এর মান যেটা সেটা হচ্ছে 0.8 c বসাবো। ডেল্টা x যেটা সেটা এখান থেকে বের করলাম। তাহলে এই ভ্যালুগুলা বসানোর পরে ডেল্টা t প্রাইম কত হয় সেটা আমরা কিন্তু বের করব। আশা করি বুঝতে পেরেছো ডেল্টা t প্রাইম কিভাবে করে বের করব। ওকে, সো এস প্রাইম কাঠামোর পর্যবেক্ষকের নিকট দুটি ঘটনার সময় একই হবে কিনা তার গাণিতিক বিশ্লেষণ দাও। দেখো এখানে আসলে দুইটা ঘটনার সময় এস প্রাইম কাঠামোতে থেকে কিন্তু একই রকম লাগবে না, কারণ এখানে ভি আছে, ডেল্টা এক্স আমরা এখান থেকে বের করছি সি স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে দেখবা ডেল্টা টি প্রাইমটা সেম হচ্ছে না। এখন একটা জিনিস একটু তোমাদেরকে বলে রাখি যে এখানে ভাইয়া মাইনাস আসতেছে, মাইনাস আসার মানেটা কি? মাইনাস আসার মানে সে আগে এটা খেয়াল করো, যদি জিরো না আসে তার মানে হচ্ছে দুইটার মধ্যে সময়ের একটা পার্থক্য আছে। যদি পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, পজিটিভ আসা মানে যদি হয় যে এইটা আগে ঘটছে এইটা পরে ঘটছে, তাহলে নেগেটিভ আসা মানে হচ্ছে এইটা আগে ঘটছে এইটা পরে ঘটছে, তার মানে দুইটার মধ্যে একটা পার্থক্য বোঝাচ্ছে। তো নর্মালি যদি আমাদের হচ্ছে নেগেটিভ আসে, আমরা তো এটাকে 1 ধরে নিছি, এটাকে 2 ধরে নিছি, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে যেটা বোঝাচ্ছে যে দ্বিতীয় যেই স্থানাঙ্কটা যেখানে পরেরটা ঘটছে এইটা হচ্ছে আমাদের আহ এটা হচ্ছে আমাদের আগে হইছে, আর এইটা হচ্ছে আমাদের একটু পরে হইছে। ঠিক আছে? টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, এই দুইটা মিলে হচ্ছে ডেল্টা টি প্রাইম। মোদ্দা কথা হচ্ছে যে আমাদের এই দুইটা ঘটনার মধ্যে একটা সময়ের পার্থক্য আছে। ঠিক আছে? পজিটিভ মানে একটা আগে, পজিটিভ মানে যদি এটা আগে এটা পরে হয়, নেগেটিভ মানে এটা আগে এটা পরে। এই আর কি, সিম্পল। ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। এটা তো আশা করি শেষ হলো। কত গুণ ছোট হবে বের করছিলাম আগেরটাই, আর এটা হচ্ছে এস প্রাইম কাঠামোতে কত হয়। পরেরটা কি? কোনো পরমাণুর দুইটা ইলেকট্রনের বেগ দেওয়া আছে, একটা হচ্ছে 0.9 সি এবং আরেকটা হচ্ছে 0.99 সি। সি হলো আলোর বেগ এবং ইলেকট্রনের স্থির ভর দেওয়া আছে। বলছে দ্বিতীয় ইলেকট্রনটির গতিশীল ভর নির্ণয় করো। তো ভাই এগুলা খুব মজার প্রশ্ন। গ সমান সমান, গ এর উত্তরটা হচ্ছে গতিশীল ইলেকট্রনটার গতি মানে এই দ্বিতীয় ইলেকট্রনটার গতিশীল ভর। তার মানে m সমান সমান m নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে? তো ভাই এখানে ইলেকট্রনের স্থির ভর আমরা দেখতে পাচ্ছি, স্থির ভর দেওয়া আছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ঠিক আছে? ওকে, এবং রেকর্ড হচ্ছে তো ভাই? হ্যাঁ। এবং এম যেটা সেটা আমরা বের করব, কিন্তু দেখো দুইটা ইলেকট্রনের বেগ বলছে দ্বিতীয়টার বেগ হচ্ছে 0.99 সি, তাহলে এখানে আমরা বসাবো ভি সমান সমান 0.99 সি, তারপর বস ক্যালকুলেশন করে দেখবা কি আসে। পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে কি বলছে আমাদেরকে? উদ্দীপকের কোন ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে, কোন ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে। তো এখান থেকে দেখো গতিশক্তি ই কে, এটা সমান সমান ভাইয়া কি ছিল? এটা সমান ছিল মোট শক্তি যেটা এমসি স্কোয়ার মাইনাস হচ্ছে এম নট সি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে এম মানে কত? এম নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখান থেকে আমাদের কিন্তু আহ, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক গতিশক্তি, তাই তো? তো তাহলে বস আশা করি বের করতে পারবো কত কি হয়, যে এম নট সি স্কোয়ার, এটা তো সবার জন্যই কমন থাকছে, আর এখানে খালি হবে 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এখানে আমরা ভি এর মান একবার বসাবো হচ্ছে 0.9, আর একবার বসাবো 0.99, এবং তারপরে আমরা এম নট সি এর সাথে এটা গুণ দিয়ে হিসাব করে বের করে ফেলবো যে ই কে এর ভ্যালুটা কত হচ্ছে। ঠিক আছে? তো উদ্দীপকের কোন ইলেকট্রন আপেক্ষিক গতিশক্তি বেশি হবে? তো খেয়াল করো, এই বেগের মানটা যখন আমাদের বেশি হচ্ছে তখন কিন্তু 1 মাইনাস বেশি মানে এটা আসলে ছোট, আর এটা যদি ছোট হয়ে যায় তার মানে পুরা জিনিসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, এবং যার ফলে আমাদের ই কে এর ভ্যালুটাও কিন্তু বেড়ে যাবে। তো তার মানে কি, ভি যত বেশি হবে তত কিন্তু আপেক্ষিক গতিশক্তি যেটা সেটা কিন্তু বেশি হবে। ঠিক আছে? ওকে, তাহলে এখানে কিন্তু 0.99 যেটা সেটার আপেক্ষিক গতিশক্তি বেশি হবে, 0.9990 যেটা, এই যে 0.99 যেটা সেটার হচ্ছে গতিশক্তি বেশি হবে, ই কে যেটা পরেরটা, হ্যাঁ বি বললাম, এটার গতিশক্তি বেশি হবে, এবং ই কে এ যেটা এটার গতিশক্তি কম হবে। খুব স্বাভাবিক, এটাই হওয়ার কথা, কারণ যার আহ, বেগ বেশি তার তো গতিশক্তিটাও বেশি হবে, এটি ন্যাচারাল ছিল। ওকে, সো এখান থেকে আশা করি এটা বুঝতে পেরেছো। পরের প্রবলেমে বলছে 20 কেজি ভরের এবং 10 মিটার দৈর্ঘ্যের কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে এত সি বেগে চলা আরম্ভ করলো।
বস্তুটির গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত। তার মানে আমাদেরকে আসলে যেটা বলছে প্রথমে যে এল সমান সমান কি ছিল, এল নট স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, সো এখান থেকে দেখো 10 মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু স্থির অবস্থা থেকে 0.5 সি বেগে চলতে আরম্ভ করলো, তাহলে এল নট যেটা সেটা হচ্ছে 10 স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যেটা সেটা হচ্ছে 0.5 স্কোয়ার। তো এখান থেকে আমরা হচ্ছে বের করব এল এর ভ্যালুটা কত হচ্ছে। তাহলে কত আসে, এখানে 1 মাইনাস 0.5 স্কোয়ার, এটাকে রুট করব ইন্টু 10, এটা আসে 8.66 মিটার। তাহলে বস্তুর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য এরকমই মেজার করব। আরেকবার একটু হিসাব করি, 1 মাইনাস 0.5 স্কোয়ার, এটাকে রুট করতে হবে ইন্টু 10। জোস, এটা গেল গ। ঘ নাম্বারে কি বলছে আমাদের, ঘ নাম্বারে বলছে নিউটনীয় বলবিদ্যা হতে প্রাপ্ত গতিশক্তি এবং আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি এক নয়, উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে বিশ্লেষণ করো। দেখো নিউটনীয় বলবিদ্যা হতে প্রাপ্ত যে গতিশক্তি, নিউটনীয় বলবিদ্যা হতে প্রাপ্ত গতিশক্তি, এটা আসলে কত হবে, এটা ই কে 1 ধরলাম, বা ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এম কোনটা, এম হচ্ছে ভর, তো আর চেঞ্জ হয় না, ভর হচ্ছে 20 কেজি, যেটা 20 কেজি থাকবে মানে নিউটনীয় গতিতত্ত্ব অনুযায়ী। আর বেগ যেটা সেটা হচ্ছে 0.5 সি, এই সি এর মান আলোর বেগ বসাবা, এর উপরে হবে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা অনুযায়ী যে গতিশক্তি সেটা। আমাদেরকে আরেকটা বের করতে হবে যে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি কত হয়েছে, আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি কত হয়েছে। ওকে, সো আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি এটা আসলে কি হবে, এটা হচ্ছে ই কে সমান সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তো এখান থেকে ভাই এম নট সি স্কোয়ার যদি কমন নাও তাহলে আসে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে নতুন ইকে যেটা বা আপেক্ষিক ইকে যেটা সেটা আসলে কত। এটাকে ইকে প্রাইম বললাম। এম নট এর মান বসাবা কত, এম নট এর মান বসাবা হচ্ছে ওই যে আমাদের 20 কেজি বসাবা, ঠিক আছে। ভি যেটা সেটা বসাবা 0.5 সি। ওকে, তাহলে এখান থেকে ভাইয়া ক্যালকুলেশন করে ফেলতে পারবা। সুন্দর, পরের প্রবলেমে যাচ্ছি। কোন পরমাণুর দুইটা ইলেকট্রনের বেগ এত এবং এত, সি হলো আলোর বেগ, উদ্দীপক অনুসারে ইলেকট্রন দ্বয়ের শক্তির অনুপাত কত। ওকে, অনেকটা আগের একটা অঙ্কের মতন, চলো আরেকবার প্র্যাকটিস করি। যে কোনো পরমাণু দুইটা ইলেকট্রনের বেগ দেওয়া আছে, বলতে উদ্দীপক অনুসারে ইলেকট্রন দ্বয়ের শক্তির অনুপাত নির্ণয় করো। তো খেয়াল করো, শক্তি বলতে আমাদের এখানে মোট শক্তিটাই কথাই বলছে। তাহলে ই যেটা, গ নাম্বার প্রশ্ন আগে আমরা অ্যান্সার করছি, এখানে ই যেটা সেটা সমান সমান হবে এম সি স্কোয়ার। এম মানে হচ্ছে এম নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তো ভাই এখান থেকে আমরা যদি এই ইটা বের করি, এটা মনে করলাম ই ওয়ান এবং আরেকটা হচ্ছে ই টু, এটা সমান সমান হচ্ছে এম নট সি স্কোয়ার, এই পার্টটা তো সেম থাকবে, 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটাকে 1 বললাম, এটাকে 2 বললাম। ওকে, তাহলে দেখো আমাদের এখান থেকে আসলে ই ওয়ান বাই ই টু মানে ইলেকট্রন দ্বয়ের শক্তি দ্বয়ের যে অনুপাতটা হবে, ই ওয়ান বাই ই টু, ই ওয়ান বাই ই টু, এটা সমান সমান আসলে কি হবে, এটা সমান সমান হচ্ছে এম নট যদি কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে থাকবে রুট ওভার সরাই দিতে পারো 1 মাইনাস ভি টু স্কোয়ার বাই সি স্কোয়ার আর 1 মাইনাস ভি ওয়ান স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখান থেকে তুমি দুইটার অনুপাত কিন্তু বের করে ফেলতে পারবা, কারণ এখান থেকে মানগুলো বসায় বের হয়ে যাবে, জাস্ট 0.9 সি একটা 99 সি পারবা। এবার দেখো শক্তির অনুপাত আমরা বের করে ফেললাম, চলো পরের ঘ নাম্বার প্রশ্নে যাই। ঘ নাম্বারে আমাদেরকে বলছে যে কি বলছে,
প্রথম ইলেকট্রনের নিউটনিয়ান গতিশক্তি এবং দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখো। তাহলে দেখো প্রথম ইলেকট্রনের ঘ নাম্বার প্রবলেম সলভ করছি। প্রথম ইলেকট্রনের নিউটনিয়ান নিউটনীয় গতিশক্তি সেটা ই কে সমান সমান কত হবে, হাফ ইন্টু এম নট ইন্টু বেগটা কত ছিল 0.9 সি স্কয়ার। ওকে, এবার দেখো দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি কত হবে। দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি, দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি এটা কত হবে, এটা হবে ই কে প্রাইম ধরলাম সমান সমান হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তাহলে এখান থেকে আসে এম নট সি স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। সো তাহলে এখান থেকে আমরা কিন্তু জাস্ট ভি এর যে মানটা, সেই ভি এর মানটা কত করে বসাবো, এখানে ভি এর যে মানটা সেটা বসাবো হচ্ছে দ্বিতীয় ইলেকট্রনের জন্য 0.99 সি, 0.99 সি। তো ভাই এগুলা ভ্যালুগুলা বসাবা। এম নট কত, এম নট হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এই তো গেল। পরের প্রবলেমে যাচ্ছি। একটি যুদ্ধ বিমানের চলমান দৈর্ঘ্য বলে দিয়েছে 180 মিটার, 180 মিটার এবং এর চলমান ভর বলে দিয়েছে 18,000 কেজি। এটি কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে এত বেগে গতিশীল, তাহলে যুদ্ধ বিমানের স্থির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে খেয়াল করো আমাদের যুদ্ধ বিমানের যে স্থির দৈর্ঘ্য চলমান দৈর্ঘ্য বলে দিছে এত, তার মানে এল এর মান বলে দিছে 180 মিটার। আমরা জানি এল সমান সমান হয় এল নট স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে স্থির দৈর্ঘ্য বের করতে হলে আমাদের এল এর মান বসাতে হবে ডিভাইডেড বাই 1 মাইনাস কত বেগে গতিশীল 18 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মানে 1.8 বাই 3 এর উপরে স্কোয়ার। ঠিক আছে, মানে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মানে কত 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে উপরে আসে 1.8, নিচে আসে 3, তাহলে 1.8 বাই 3 এর উপরে স্কোয়ার করলে আমরা কিন্তু 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এরকম একটা ভ্যালু বের করতে পারবো। সো যুদ্ধ বিমানের স্থির দৈর্ঘ্য কত, এটা হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারলাম যে এল নট সমান সমান কত। ওকে, পরের প্রবলেমে যাচ্ছি। কি বললো পরেরটা, উদ্দীপকের উল্লেখিত যুদ্ধ বিমানের বেগ অর্ধেক করা হলে এর ভর স্থির ভরের দ্বিগুণ হবে কিনা। তাহলে দেখো আমরা আগে ভরের সমীকরণটা দেখি কি ছিল। ভরের যে সমীকরণটা ছিল সেটা ছিল মম ডট লেলো, তো এম সমান সমান ছিল এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এখানে তুমি ভি এর যে ভ্যালুটা বসাবে সেটা হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ছিল, সেটাকে আমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা কিন্তু এখান থেকে বেগের যে মানটা সেটা বের করে ফেলতে পারবো, এবং বেগের মান বের হয়ে গেলে আমাদেরকে এটাই দেখাতে হবে যে যুদ্ধ বিমানের বেগ অর্ধেক করা হলে ভর স্থির ভরের দ্বিগুণ হবে কিনা। ও আচ্ছা, হ্যাঁ, মানে স্থির ভর এটা কি বলা ছিল, চলমান ভর বলা ছিল। তাহলে আমাদের দেওয়া ছিল হচ্ছে এই চলমান ভরটা দেওয়া ছিল। আচ্ছা, মানে আমাদেরকে জাস্ট এটা দেখাতে হবে যে এম বাই এম নট এই অনুপাতটা কত হয়। হ্যাঁ, যে স্থির আর চলমানের এই অনুপাতটা কত হয়। তাহলে এম বাই এম নট সমান আসলে কত হচ্ছে একটু দেখি, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এটা কত হয়ে যাবে 0.9, তার মানে 0.9 বাই 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখি এখান থেকে কি আসে, 0.9 বাই 3 এর উপরে স্কোয়ার 1 মাইনাস অ্যান্সার এর উপরে রুট, তাহলে 1 ডিভাইডেড বাই আনসার এটা আসে
1.048, তার মানে ভর বৃদ্ধি পাইছে কিন্তু 1.048 টাইমস। পরেরটাতে যাচ্ছি, কি বললো দেখো, বেলি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এত 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 এবং ভর তোমার হচ্ছে এত গ্রাম পরিমাপ করেন। অন্যদিকে বস্তুটির দৈর্ঘ্য বরাবর গতিশীল কাঠামো হতে শেলির নিকট একটি বস্তুটিকে ঘনাকৃতির মনে হয়। গতিশীল কাঠামোর দ্রুতি নির্ণয় করো। এখন ভাই দেখো, এই প্রবলেমের মধ্যে আমাদেরকে, আমরা জানি কি যে দৈর্ঘ্য সংকোচন হয় কোন দিক বরাবর, যেই দিক বরাবর রকেট গতিশীল থাকে। সাপোজ এটা হচ্ছে আমাদের বস্তু, রকেটটা যদি দৈর্ঘ্য বরাবর গতিশীল থাকে তখন সে দৈর্ঘ্যটা সংকোচন দেখবে, কিন্তু প্রস্থ কিন্তু আগের মতনই থাকবে। তাহলে যখন আমরা একটা 3D বডি নিয়ে চিন্তা করছি, তখন যেটা বললো যে যার দৈর্ঘ্য 50, প্রস্থ 25, উচ্চতা 25, তাহলে এটা কি একটা ঘনবস্তু হলো? ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সেম থাকে। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে 50, প্রস্থ 25 আর উচ্চতা 25, তাহলে ঘনবস্তু হতে হলে দৈর্ঘ্যটাও 25 লাগবে। তাহলে দেখো, বলছে গতিশীল কাঠামোর দ্রুতি বের করতে এবং বস্তুর দৈর্ঘ্য বরাবর গতিশীল কাঠামো হতে শেলির নিকট বস্তুটিকে ঘনাকৃতির মনে হয়। তার মানে শেলি আসলে দেখছে বস্তুটা ঘনাকৃতির, আর ঘনাকৃতির মানে কি, দৈর্ঘ্য যেটা ছিল 50 সেটা ও মেজার করছে 25। তাহলে আসো আমরা এখান থেকে হিসাব করতে পারি যে দৈর্ঘ্য যেটা ছিল L0 50 সেন্টিমিটার, সেটা শেলি পরিমাপ করছে L সমান সমান 25 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে বেগটা কত হয় সেটা আমরা বের করতে চাই। L সমান সমান L0 স্কয়ার রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এখান থেকে L হচ্ছে 25 সমান সমান L0 মানে হচ্ছে 50 স্কয়ার রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার যদি বলি, তাহলে সেটাই আমাকে বের করতে হবে যে v এর মানটা কত হয়। v সমান সমান সম্ভবত √3/2c হবে এখানে, কারণ এটা হলো অর্ধেক হয়ে যায় আর কি, সম্ভবত √3/2, যাই হোক এটা হিসাব করে দেখো কত হয়। পরে বলল বেলি এবং শেলির নিকট বস্তুটির ঘনত্ব কি একই হবে? গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। দেখো, ঘনত্বের ব্যাপারে যদি আমরা আসি, তাহলে ঘনত্ব সমান সমান কি m/v, রো ইজ ইকুয়ালস টু m/v। এখন দেখো, বেলি ছিল তাই না, বেলির নিকট যে ঘনত্বটা মনে হবে রো বি, সেটা হচ্ছে ওইটার ভর ছিল 100 গ্রাম, 100 গ্রাম, এবং আমাদের ভি যেটা সেটা হচ্ছে 50 ইন্টু 25 ইন্টু 25। এখান থেকে আমরা পাবো হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এখান থেকে আমরা পাবো হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। হ্যাঁ, এবং শেলি যখন হিসাব করছে তখন এখানে আমাদের এম যেটা আছে সেটাকে তো, এটা তো আমাদের m0, আসলে m0 v0, শেলি এটা m মেজার করবে, আর এখানে আমাদের ভলিউম যেটা সেটা হবে হচ্ছে L ইন্টু বি ইন্টু v0 ইন্টু h0। কেন এগুলো আদি লিখলাম? তার কারণ শেলি যাচ্ছিল দৈর্ঘ্য বরাবর, তাহলে প্রস্থ আর উচ্চতা কিন্তু একই রকম থাকবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না, এগুলো কিন্তু ওয়ান শট ক্লাসে দেখানো হয়েছে। তাহলে এখান থেকে আমরা পাই m সমান কি লেখা যায়, m0 ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, আর L মানে হচ্ছে L0 স্কয়ার রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার ইন্টু b0 ইন্টু h0। তাহলে এখান থেকে আসে m0 ডিভাইডেড বাই L0 b0 h0 ইন্টু 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, রুট করে কিন্তু স্কয়ার হয়ে গেছে। তাহলে ভাই দেখো, এখান থেকে আসলে আমাদের কিন্তু m0 বাই এটাই কিন্তু আমাদের আদি ঘনত্ব যেটা ছিল, মানে রো বি যেটা ছিল সেটা। বুঝতে পারছো আশা করি? m0 বাই এটাই কিন্তু পুরাটা, এটাই কিন্তু রো বি যেটা ছিল সেটা। তাহলে এইটাই কিন্তু এটা, মানে আগের ঘনত্বটা, আর এর সাথে গুণ হচ্ছে 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তো এখান থেকে আমরা বেগের মান তো জানি, বেগের মান এখান থেকে আমরা বের করছি। সো এই বেগের মান এখানে বসালেই আমরা দেখতে পারবো যে ঘনত্বটা আসলে একই রকম হবে। সুন্দর প্রশ্ন, পরেরটায় যাচ্ছি। কি বললো, একজন মহাশূন্যচারী একটি কাল্পনিক গ্রহের ঘনত্ব পর্যবেক্ষণের জন্য মহাশূন্যযানে চড়ে গ্রহটির ব্যাস বরাবর এত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। গ্রহটির স্থির ভর দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। এখন বলছে গতিশীল অবস্থায় মহাশূন্যচারীর নিকট গ্রহটির ভর কত হবে নির্ণয় করো। তাহলে গ যেটা সেটা হচ্ছে আমাদের বলছে যে গতিশীল অবস্থায় ভরটা কত হবে মেজার করতে। তাহলে m সমান সমান m0 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ
1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখান থেকে দেখো যে আমাদের এই এমটা বের করে ফেলবো। তাহলে এম সমান সমান এম নট মানে কত ভাই? এম নট মানে কিন্তু দেওয়া আছে স্থির ভর 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার 28 10 টু দি পাওয়ার 28 ডিভাইডেড বাই 1 মাইনাস বি বাই সি মানে কত? এটা হচ্ছে যত বেগে যাচ্ছে, অর্থাৎ 1.8 ডিভাইডেড বাই 3 এত স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে এম এর মানটা বের হয়ে যাবে, সিম্পল। পরের যে প্রশ্নটা আছে এইটা যদি ভেঙে ভেঙে করতে চাও তাহলে ভাই সমস্যা আছে, কারণ এটা 2 ডাইমেনশনাল কোনো বডি না, এটা 3 ডাইমেনশনাল একটা বডি, একটা গ্রহ, এবং সেই গ্রহটার ব্যাস দেওয়া আছে। তো যেহেতু সে হচ্ছে ব্যাস বরাবর গতিশীল ছিল, তাহলে কিন্তু এই বস্তুটার যে ঘনত্বটা হবে এইরকম একটা বস্তুর ঘনত্ব হবে, মানে একটা রাগবি ফুটবল আছে না, রাগবি বলগুলার মতন হবে আর কি। তো সেই ক্ষেত্রে আসলে আয়তন বের করার ফর্মুলাটার মূলত আমরা জানি না, মুখস্থ জানি না, সেজন্য আমরা ঘনত্বের ফর্মুলাটা এক্ষেত্রে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। ঘনত্বের ফর্মুলা আমরা কি দেখছি যে রো সমান সমান ছিল রো নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের রো নট যেটা, সেটা আগে নিশ্চয়ই বের করতে পারবো। রো নট আগে কত ছিল? রো নট ছিল হচ্ছে, কারণ ক্ষেত্রফলের সমীকরণ, ঘনত্বের সমীকরণ এগুলো কিন্তু সব ক্ষেত্রে খাটে। এটা হবে না, এটা হবে না, এই যে আগে আমরা বের করলাম না যে রো নট ডিভাইডেড বাই এটা, রো নট ডিভাইডেড বাই এটা জাস্ট। তাহলে রো নট যেটা সেটা কত হবে? রো নট যেটা সেটা হচ্ছে এম বাই ভি। তাহলে দেখো স্থির ভর হচ্ছে 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার 28। সো স্থির ভর যেটা সেটা হচ্ছে 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার 28, আর 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা হচ্ছে 1.8 ডিভাইডেড বাই 3 এর উপরে হবে স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কিন্তু, সরি এটা হচ্ছে কি করলাম, এটা তো আমাদের এম বাই ভি করতে হবে না। আয়তন কত? যেহেতু গোলকের ব্যাসটা আমরা জানি, এটা কিন্তু কি লিখছি, এটা লিখছি হচ্ছে এম নট ডিভাইডেড বাই ভি নট লাগবে। তাহলে গোলকের আয়তন মানে কত? 4/3 পাই ইন্টু আর কিউব, ঠিক আছে। যেখানে আমাদের আর যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো d/2 থেকে। তাহলে যখন রো নট কত এটা আমরা বের করলাম, রো নট যখন আমরা বের করলাম, তাহলে এখান থেকে কিন্তু ভি এর মানও আমাদের দেওয়া আছে, যে কত বেগে যাচ্ছে এটা আমাদের দেওয়া আছে। তাহলে রো সমান সমান কত এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। সো এটাই হচ্ছে আলটিমেট অ্যাপ্রোচ, এভাবে করেই করে দিয়ে আসতে হবে। সুন্দর, পরের প্রবলেমে যাচ্ছি। 30 বছর বয়সী একজন নভোচারী একটি রকেটে চড়ে নতুন গ্রহের অনুসন্ধানে গেল। রকেটটিকে এমনভাবে চালানো হলো যেন তার গতিশীল দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের অর্ধেক হয়। নিশ্চয়ই বলছে রকেটের বেগ কত। চলো আগে রকেটের বেগটা বের করি, তারপর অন্য আলাপ। রকেটের বেগটাকে বের করি। তো আমাদের বলছে এল সমান সমান এল নট স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আমাদের বলছে যে তার গতিশীল দৈর্ঘ্যটা হচ্ছে নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের অর্ধেক হয়। তার মানে এল মানে হচ্ছে এল নট বাই 2, এল নট স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো বস এখান থেকে এল নট কাটাকাটি হয়ে যাবে, তাহলে ভি এর মান কত বের করে ফেলবো। ডান। পরের প্রশ্নে দেখো কি বলতো। পরের প্রশ্নে বলল আপেক্ষিক তত্ত্ব অনুসারে পৃথিবীতে ফিরে আসার পর পৃথিবীর ক্যালেন্ডার অনুসারে উক্ত নভোচারীর বয়স একই থাকবে কিনা। তার 30 বছর বয়স ছিল, রকেটটিকে এমনভাবে চালানো হয় যেন তার গতিশীল দৈর্ঘ্য হয়। অনুসন্ধান শেষে উক্ত নভোচারী রকেটের ক্যালেন্ডার অনুযায়ী 30 বছর পরে ফেরত আসলো। এখন দেখো ওই যে নভোচারী যে রকেটে উঠলো, সে শুরুতে 30 বছর বয়স নিয়ে রকেটে উঠছিল। এরপরে তার বয়সটা বৃদ্ধি হবে কিন্তু সে যেই কাঠামোতে আছে সেই কাঠামোর সাথে সাথে। নভোচারী যে কাঠামোতে এখন আছে সেই কাঠামোর সময়ের সাথে সাথে তার বয়সটা বাড়বে। অন্য কোনো কাঠামোর বয়স বেড়ে গেছে, সময় বেড়ে গেছে, ওই অনুযায়ী তার বয়স বাড়বে না, তার বয়সটা বাড়বে তার নিজের কাঠামোর সময় অনুযায়ী। তাহলে সে যেহেতু ওই রকেটের ক্যালেন্ডার অনুযায়ী 30 বছর পার করে আসছে, তাহলে তার আগে বয়স ছিল 30 বছর এবং তারপরে সে হচ্ছে আরো 30 বছর অতিক্রম করলো, তাহলে টোটাল তার এখন বয়স হবে কত? 60 ইয়ার্স। ঠিক আছে, এখন কি বলছে আমাদের
পৃথিবীর ক্যালেন্ডার অনুসারে উক্ত নভোচারীর বয়স একই থাকবে কি না? না, দেখো তাহলে এই যে 30 ইয়ার্স যেটা মেজার করা হয়েছে সেটা ওর রেফারেন্স ফ্রেমে ছিল, তাহলে এটা হচ্ছে টি নট হবে কিন্তু। কারণ কি? কারণ এই যে 30 ইয়ার্স নভোচারী ছিল রকেটের মধ্যে এবং তার বয়স যেটা আমরা হিসাব করলাম সেটাই রকেটের বয়স, মানে রকেটের ক্যালেন্ডার অনুযায়ী বয়স। তাহলে এটা হচ্ছে যেহেতু যে কাঠামোতে ঘটনা ঘটছে সেই কাঠামোর সাপেক্ষে যে সময় ত্বরণ সময় দৈর্ঘ্য এগুলো সবই নট হয়, তাহলে 30 বছর যেটা এটা হচ্ছে টি নট। আশা করি বুঝছো, থিওরি ক্লাসটা একটু দেখে এসো। তাহলে টট টি নট সমান সমান টি স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে ওই রকেটের সময় অনুযায়ী বয়সটা কত হয়েছে। তাহলে টি সমান সমান হচ্ছে টি নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সুন্দর। তাহলে দেখো টি নট যেটা সেটা আসলে কত? টি নট যেটা সেটা হচ্ছে 30। এটা আমরা বের করলাম, এটাই হচ্ছে 30। বের করলাম না, এটাই তো দেওয়া ছিল প্রশ্নের মধ্যে। আর 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখান থেকে যে ভিটা পাবো সেই ভিটা বসায় দিয়ে পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী টাইমটা কত হবে সেটা আমরা বের করে ফেলবো। সো পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী নভোচারীর বয়সটা কত হবে? 30 প্লাস টি। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে 30 প্লাস টি। পরের প্রবলেমে যাচ্ছি। পৃথিবী পৃষ্ঠ হতে 250 আলোকবর্ষ দূরে একটি গ্রহের উপর গবেষণা করার জন্য একদল গবেষক 60 বছর বয়সী একটি প্রাণীকে 0.6 সি বেগে চলমান নভোযানের মাধ্যমে ওই গ্রহে পাঠায়। ওই প্রাণীর ভর দেওয়া আছে, আলোকবর্ষ সমান কত মিটার দেওয়া আছে, প্রাণীটার গড় আয়ুষ্কাল কত বলা আছে। এখন বলল উদ্দীপকের আলোকে চলন্ত অবস্থায় প্রাণীটির ভর কত হবে। খেয়াল করো গ নাম্বার প্রশ্নগুলো খুব ইজি আসতেছে। এম সমান সমান কি হচ্ছে? গতিশীল অবস্থার ভর হলো এম নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, তো এখান থেকে উদ্দীপকের আলোকে চলন্ত অবস্থায় প্রাণীটির ভর কত হবে। তাহলে দেখো চলন্ত অবস্থায় প্রাণীর ভর মানে এখানে এম সমান সমান এম নট মানে কত? এম নট মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার মানে 0.6 স্কোয়ার হবে। খুবই সুন্দর। পরের প্রবলেমে যাচ্ছি। দেখো কি বলল, ঘ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের তথ্য অনুযায়ী চলমান প্রাণীটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কিনা। এই প্রবলেমটা তুমি চাইলে দুইটা ভাবে সলভ করতে পারো। একটা হচ্ছে ওই নভোযানের সাপেক্ষে, আর একটা হলো পৃথিবীর সাপেক্ষে। প্রথমে চলো আমরা আগে একটু পৃথিবীর সাপেক্ষে এটাকে হিসাব করে দেখি। পৃথিবীর সাপেক্ষে ক্যালকুলেশনগুলো করছি। হ্যাঁ, পৃথিবীর সাপেক্ষে বলতো পৃথিবী কিন্তু এই গ্রহটা থেকে এই গ্রহের যে দূরত্ব সেইটাকে কিন্তু সে এল নট পরিমাপ করবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে যদি বের করতে চাই যে কত সময় লাগবে, কত সময় লাগবে, তাহলে এস সমান সমান ভিটি, তাহলে এল নট সমান সমান নভোযানের যে বেগটা ছিল সেই বেগ ইনটু টি। খেয়াল করো যেই টিটা আমরা বের করব এই টিটা কিন্তু পৃথিবীর মানুষ হিসাব করছে, কিন্তু এই রকেটে যে আছে সে কিন্তু এই একই সময় মেজার করবে না, বা এই রকেটের প্রাণীটার বয়স কিন্তু এই পৃথিবীর ক্যালকুলেশন অনুযায়ী হবে না। যে পৃথিবীওয়ালা যে টাইমটা মেজার করছে সেই টাইমে কিন্তু এটা মানে ইয়ার টাইমটা না, মানে এটা হচ্ছে ওর রেফারেন্সের টাইমটা না। এ কারণে ও মাপবে যেটা সেটা আমাদের টিটা হিসাব করলাম, তারপরে এই রেফারেন্সে সেই টি নটটা কত সেটা আমাকে বের করা লাগবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে কাহিনী আসলে কি হচ্ছে। যেটা ভি বেগে গতিশীল ছিল, এল নট সমান সমান ভি ইন্টু টি। ওকে, সো তাহলে আমরা এখান থেকে কিন্তু কি বের করতে পারবো, এখান থেকে আমরা এল নট কি দেওয়া আছে, দেওয়া আছে 1 আলোকবর্ষ মানে এত মিটার। তাহলে 250 আলোকবর্ষ দূরে যেহেতু গ্রহটা ছিল, তাহলে 250 ইন্টু 9.4 ইন্টু 10 টু দি পাওয়ার 15, এটা হচ্ছে এল নট সমান সমান বেগে কত বেগে যাচ্ছিল 0.6 ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু টি। তাহলে দেখো এখান থেকে যে টি এর ভ্যালুটা যেটা হিসাব হলো এটা পৃথিবীর মানুষ এই টাইমটা হিসাব করছে, কিন্তু কাছিমের বয়স কিন্তু এতখানি বয়স বাড়বে না। কাছিম যেটা হিসাব করবে
সেটা হবে হচ্ছে টি নট, কারণ ওর রেফারেন্সে ওর বয়সটা কিন্তু, কারণ ও তো এই মিডিয়ামে আছে, তাহলে ওর বয়স বৃদ্ধি কত হবে সেটা কিন্তু ওর রেফারেন্স থেকে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে আমরা পৃথিবীর মানুষজন যে টাইমটা মাপলাম এই টাইমটা হচ্ছে টি, তাহলে টি আমরা এখান থেকে বের করব। আচ্ছা, টিটা কত হয় একটু হিসাব করে দেখি। টিটা হচ্ছে 250 ইন্টু 9.4 ইন্টু 10⁻15 ডিভাইডেড বাই 0.6 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 10⁻8, এটা আসে হচ্ছে 1.3 ইন্টু 10⁻10। এটা নিশ্চয়ই সেকেন্ড, অবশ্যই, কারণ এখানে মিটার পার সেকেন্ড আমরা করছি। তাহলে দেখো টি নট সমান কত হবে, টি নট সমান কত হবে, টি নট সমান কত হবে, টি নট সমান সমান হবে ডট টি নট সমান সমান টি স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে আমরা যদি টি নট যেটা এটা যদি বের করতে চাই টি নট, তাহলে সেটা কত হচ্ছে ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.6 স্কোয়ার, ওকে, এটা আসছে 1.04 1.04 ইন্টু 10⁻10 সেকেন্ড। এখন এটা ভাই আমি বছরে কনভার্ট করি কত হয়, এত সেকেন্ড যেহেতু, তাহলে আমি এটাকে প্রথমে 3600 দিয়ে ভাগ করলাম, তাহলে কত ঘন্টা সেটা পাওয়া গেল। তারপরে আমি এটাকে 24 দিয়ে ভাগ করলাম, তাহলে কত দিন সেটা পাওয়া গেল। এরপর 365 দিয়ে ভাগ করলাম, পাওয়া গেল হচ্ছে 331। আমি জানি না আমি কি হিসাব আর ভুল করছি কিনা। 365 দিলাম, 24 দিলাম, ওকে, আশা করি আমি হিসাব নিকাশ সবকিছু ঠিকঠাক করছি। দাঁড়াও আরেকবার একটু হিসাবটা চেক করে দেখি, দাঁড়াও, না পারফেক্ট আছে। তাহলে 331 বছর হচ্ছে তার বৃদ্ধি পাবে বয়স। এখন ওই বেচারার বয়স অলরেডি ছিল 60 বছর, এরপরে যদি 331 বছর আরো বৃদ্ধি পায়, তাহলে বয়স তার হয়ে যাবে 60 প্লাস 331 সমান সমান কত হয়, 331.19 আর কি, মানে 2 ধরো, তাহলে তো ভাই এটা হয়ে যাচ্ছে 391 টাইপের। তো ওর গড় বয়সই 100 বছর, তাহলে সে কিন্তু জীবিত অবস্থাতে ওইখানে পৌঁছাতে পারবে না। তো বাস এটা গেল একটা উত্তর। হ্যাঁ, আরেকভাবে আমরা যেটা করতে পারি সেটা কি, আরেকভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ঘটা, আরেকভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভাই দেখো, যে উদ্দীপকের তথ্য অনুযায়ী চলমান প্রাণীটি জীবিত ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কিনা। তো আমরা এবার দেখো ওই যে গ্রহটা আছে না, মানে ওই যে মহাশূন্য যানটা আছে, মনে করো সে যে দৈর্ঘ্যটা পরিমাপ করবে, আমরা এবার ওর রেফারেন্স থেকে চিন্তা করছি, মানে আমরা হচ্ছে নভোযানের সাপেক্ষে এবার ক্যালকুলেশন করছি, নভোযানের সাপেক্ষে হিসাব। দেখো নভোযানে যে আছে সে কিন্তু পৃথিবীর এই দূরত্বটা সে পরিমাপ করবে না, সে যে দৈর্ঘ্যটা পরিমাপ করবে সে পরিমাপ করবে এল সমান সমান এল নট স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং তার ওখানে পৌঁছাতে যে টাইমটা লাগবে সেই টাইমটাকে সে টি নটই বলবে। তাহলে এই এল এস সমান সমান ভি ইন্টু টি যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে আমাদের টি নট হবে, তাহলে এখান থেকে ভাই টি নট সমান সমান আমরা পাবো এল ডিভাইডেড বাই ভি। তাহলে এল মানে কত, এল মানে হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো টি নটের ভ্যালুটা কত হচ্ছে। কারণ দেখো এবার যেহেতু নভোযানের সাপেক্ষেই হিসাব হচ্ছে, তাহলে যে সময়টা লাগবে ওর পৌঁছাতে সেই সময়টা কিন্তু ডিরেক্টলি ওই প্রাণীটার বয়স বৃদ্ধি হিসাবে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে কারণ এটা নভোযানের সাপেক্ষেই হচ্ছে এবং আমাদের প্রাণীটা নভোযানের মধ্যেই আছে, তাহলে যে টাইমটা হিসাব হবে সেই টাইমটা হচ্ছে ওই নভোযানের যে প্রাণীটা তার বয়স বাড়া হিসেবেই কিন্তু এটা হিসাব হচ্ছে, তাই ডিরেক্টলি আমরা টি নট এখানে বয়স বৃদ্ধি হিসাবেই চিন্তা করব। তাহলে এল নট কত, এল নট হচ্ছে 250 আলোকবর্ষ ইন্টু, আচ্ছা আগে দেখি 1 মাইনাস 0.6 স্কোয়ার, এটাকে রুট করতে হবে, ইন্টু 250 ডিভাইডেড বাই 0.68 ইন্টু 9.4 ইন্টু 10⁻15। ওকে, সো এখানে টি নটের যে ভ্যালুটা আসে সেটা আসে
1.04 ইন্টু 10⁻10, যেটাকে আমরা 24 দিয়ে ভাগ দিব, তারপরে 3600 দিয়ে ভাগ দিব, 365 দিয়ে ভাগ দিব। এটা আসে দেখো 331.19, একদম পারফেক্ট, ওইটাই আসে 331.19 বছর। আমি তো 19 ওখানে বাদই দিয়ে দিছিলাম, 331 ইয়ার। তাহলে মোট যে বছরটা হবে, মোট বয়স যেটা হবে বেচারা প্রাণীটার, মোট বয়স যেটা হবে সেটা হচ্ছে, আগে ছিল 60 প্লাস হচ্ছে 331 বছর, অর্থাৎ 391 ইয়ার, যেটা হচ্ছে 100 থেকে বড়। তাহলে ওর গড় আয়ুষ্কালের থেকে বড়, তার মানে প্রাণীটা বাঁচানো যাবে না। পরের প্রবলেমে যাচ্ছি। কি বললো? রহিম এবং রায়হান, রহিম এবং রায়হান দুই বন্ধুর জন্ম হচ্ছে 1980 সালে। তারা যে স্কুলের ছাত্র ছিল সেই স্কুল স্থাপিত হয় 1950 সালে। বাহ, বাংলা সিনেমা মনে হচ্ছে। 30 বছর বয়সে রায়হান 90 মিটার লম্বা একটি মহাকাশযানে চড়ে 0.8 সি বেগে মহাকাশে যাত্রা শুরু করলো এবং রায়হানের হিসাব মতে 23 বছর পরে সে ফিরে আসলো তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শালা। রহিমের নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত বলে মনে হবে? আসলে সহজটা করি, যে ভাই মহাকাশযানের দৈর্ঘ্য কত বলে মনে হবে। রহিম কোথায় ছিল? রায়হান রওনা দিছিল, তাহলে রহিম হাতে ছিল, তাই না? তাহলে এল নট যেটা, সেটা হচ্ছে 90 মিটার, কারণ রায়হান এটাতে চড়ে রওনা দিছিল। এল বের করতে হবে। রহিমের নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত? এল সমান সমান এল নট স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো ভাই বের করবা এখান থেকে, কারণ আমরা দেখতে পাচ্ছি ভি এর মান হচ্ছে 0.8 সি, ঠিক আছে, এবং এল নট সমান 90, এখান থেকে বের হয়ে যাবে কত কি। ওকে, এবার আসো আমরা দেখি যে রহিমের নিকট মহাকাশযান বুঝলাম, এবার আসো রায়হান তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কি। তো রায়হান বেচারা কি করছে, সে হচ্ছে যাত্রা শুরু করছে কবে? স্কুল স্থাপিত হয় 1950 সালে, তাহলে 100 বছর পূর্তি হবে 1950 প্লাস 100, তার মানে কত? 2050 সালে, ঠিক আছে, 2050 সালে 100 বছর পূর্তি হবে। এখন দেখো ওরা জন্মাইছে হচ্ছে 1980 সালে, 30 বছর বয়সে ওর বয়স কত ছিল? পৃথিবীর হিসাবে আছি, সব এখন পৃথিবীর হিসাবে। 30 বছর মানে এখন সাল হচ্ছে 1980 সালে তাদের জন্ম না? হ্যাঁ, তাহলে 30 মানে হচ্ছে 2010 সাল, এখন 2010 সালে আছে। এখন দেখো তারা বলছে যে রায়হানের হিসাব মতো 23 বছর পরে ফিরে আসলো। তার মানে রায়হান কি হিসাব করবে? রায়হান হিসাব করবে টি নট, এবং সে হিসাব করছে 23 বছর ধরে সে ঘুরছে। এখন পৃথিবীর হিসাবে এখন বাজে 2010 সাল। তো আমরা দেখতে চাই পৃথিবীর হিসাবে এই 23 বছরটা কত। এটা তো রায়হান হিসাব করছে 23 বছর ধরে ঘুরে আসছে। তাহলে টি সমান সমান টি নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে দেখো টি নট যেটা, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 23 স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস 0.8 স্কোয়ার। সো এখান থেকে আমরা বের করবো কাহিনী কি। 1 মাইনাস 0.8 স্কোয়ার, এটাকে রুট করতে হবে, তাহলে 23 ভাগ অ্যান্সার, এটা দিলে আসে 38। তাহলে টি সমান সমান আসছে হলো 38.33 বছর। এটা হচ্ছে পৃথিবীর হিসাবে এত দিন সময় পরে সে ফেরত আসছে। তাহলে এখন ছিল 2010 সাল, তার 38 বছর মানে হচ্ছে এখন পৃথিবীর সময় হচ্ছে 2010 প্লাস 38.33, এটা কত হয়? 2048.33 ইয়ার্স, ঠিক আছে। তাহলে 2050 সালে যেহেতু অনুষ্ঠান হবে, তাহলে সে অনুষ্ঠানে যোগ দিতে পারবে। চলো পরের প্রবলেমে যাই। কি বললো এখানে? রাতুল এবং প্রীতম 18 বছর বয়সী দুই যমজ ভাই। রাতুল 200 মিটার দৈর্ঘ্যের এবং আলোর দ্রুতির 90% দ্রুতিতে গতিশীল একটা মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে যায়। যাওয়ার সময় রাতুল তার ভাই প্রীতমকে বলে, যখন তোমার বয়স 40 বছর হবে তখন আমি 25 বছরের কম বয়সী হিসেবে পৃথিবীতে ফিরে আসব। আচ্ছা দেখি আগে পৃথিবী সাপেক্ষে মহাশূন্যযানের দৈর্ঘ্য বের করি আগে, চলো। গ সমান সমান কি হবে? এল সমান সমান এল নট স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাইলে ভাই এখানে আমাদের রাতুল এত মিটার দৈর্ঘ্যের আলোক দ্রুতিতে গতিশীল একটা মহাশূন্যযানে চড়ে মহাকাশে ভ্রমণে যায়। তাহলে এল নট হচ্ছে আমাদের এখানে 200,
200 স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আলোর যদি 90% যেহেতু, তার মানে এটা 0.9 স্কোয়ার। সো এখান থেকে আমরা এল এর যে ভ্যালুটা সেটা বের করে ফেলতে পারবো কত হয়। সুন্দর। এবার দেখো আমরা যদি দেখি কি বললো, উদ্দীপকের রাতুলের বক্তব্যের সত্যতা যাচাই করো। তো কি বললো, রাতুল আর প্রীতম 18 বছর বয়সী দুজন যমজ ভাই, ঠিক আছে। যাওয়ার সময় রাতুল তার ভাই প্রীতমকে বলল যে যখন তোমার বয়স 40 হবে, তাহলে 40 মানে কি, এখন তাদের বয়স 18, আর ও যদি হয় 40, তার মানে পৃথিবীর সময়ে হিসাবটা কতক্ষণ, পৃথিবীর সময়ে হিসাবটা কতক্ষণ, সেটা হচ্ছে 40 মাইনাস 18, 22 বছর। তার মানে পৃথিবীর হিসাবে 22 বছর পরে রাতুল ফেরত আসবে পৃথিবীর হিসাবে, এই জন্য টি বলছি, কিন্তু এই জন্য টি বলছি। তাহলে টি নট কত, টট স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে টি হচ্ছে 22 বছর, স্কোয়ার রুট অফ 1 মাইনাস 90 বেগে না, 90% বেগে 1 মাইনাস 0.9 স্কোয়ার। তাহলে ভাই টি নটের ভ্যালুটা কত, এটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আসলো 1 মাইনাস 0.9 স্কোয়ার, এটাকে রুট করতে হবে, ইন্টু 22 করতে হবে। তাহলে এখানে টি নটের যে ভ্যালুটা আসলো সেটা হচ্ছে 9.59 ইয়ার্স। এটা হচ্ছে রাতুল এত বছর অতিক্রম করে আসবে, মানে ওর নিজের কাঠামোতে ওর বয়সটা এত বছর বৃদ্ধি পাবে। তাহলে আগে বয়স ছিল ওর 18, তার সাথে 9.59 যোগ করার পরে ওর বয়স হবে হচ্ছে 27 বছর। ওর বয়স হবে মানে প্রায় 27.5 বছর আর কি, ঠিক আছে, প্রায় 27.5 বছর। তাহলে এখান থেকে দেখো যেটা বললো যে আমি 25 বছরের কম বয়সী হিসেবে পৃথিবীতে ফিরে আসব, তো আসলে তো কাহিনী ঠিক না। ওর বয়স দেখো 27 বছর হিসাবে সে হচ্ছে পৃথিবীতে ফেরত আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে আমরা প্রথমে আগে হিসাব করলাম যে রাতুলোকে বলছিল যখন তোমার বয়স 40 বছর হবে, তার মানে কি, পৃথিবীর হিসাবে যখন 22 বছর সময় কাটবে, তখন রকেটের হিসাবে কত সময় কাটবে সেটা আমরা বের করলাম, টি নট, এবং তারপরে টি নটকে 18-র সাথে যোগ করে দেখলাম যে বয়সটা রাতুলের কত হচ্ছে। সেটা হলো এই যে এখান থেকে বের হয়ে গেল 27.59 বছর। ওকে, সো তাহলে এটা হচ্ছে স্টেটমেন্টটা আসলে ঠিক না, রাতুলের বক্তব্যটা সঠিক না, কারণ রাতুল বলছে 15, 25, আসলে হচ্ছে 27। ওকে, চলো পরের প্রবলেমে যাই। কি বলছে এখানে দেখো, ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে এত আর্মস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের আপতিত ফোটন 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে তা একটি ধাতব পৃষ্ঠকে আঘাত করে। ধাতব পৃষ্ঠের কার্যাপেক্ষক 2.5 ইভি। ওকে, সো বললো আপতিত ফোটনের শক্তি কত, আপতিত ফোটনের শক্তি কত, এটাই হচ্ছে আমাদের আপতিত ফোটন। তাহলে ভাই গ নাম্বার যেটা হবে, আপতিত ফোটন বলতে যেহেতু এটাকেই বুঝাইছে, তাহলে ই সমান সমান হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এইচ মিউ এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে ল্যামডার ভ্যালু আমরা বসাবো 4400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আশা করি বুঝতে পেরেছো। ওকে ওকে, পরেরটা খেয়াল করো, পরেরটা আমাদেরকে যেটা বললো, ফটো ইলেকট্রন এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের মধ্যে কোনটার গতিশক্তি বেশি হবে। তো আগে দেখো আমরা একটু দেখে নেই যে কাহিনী আসলে কি ঘটছে। কাহিনী যেটা ঘটছে, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ফোটন আসতেছে, ফোটনটা এসে ইলেকট্রনটাকে আঘাত করলো এবং ফোটনটা 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে গেল। এটা 60 ডিগ্রি কোণে ফোটনটা বিক্ষিপ্ত হয়ে গেল। ওকে, তো তাহলে একটি ধাতব পৃষ্ঠকে তারপরে সেটা আঘাত করছে, মনে করো এইটা হচ্ছে আমাদের সেই ধাতব পৃষ্ঠ। ধাতব পৃষ্ঠের কার্যাপেক্ষক বলে দিছে 2.5 ইভি। ধাতব পৃষ্ঠের যে কার্যাপেক্ষক সেটা বলে দিছে 2.5 ইভি। ওকে, এখন বলছে আমাদের ফটো ইলেকট্রন এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের মধ্যে কোনটার গতিশক্তি বেশি। তো যখন ফটো ইলেকট্রন কোনটাকে বলবো, এই ফোটনটা যখন এখানে গিয়ে আপতিত হয়ে একটা ইলেকট্রন বের করবে সেটা হচ্ছে ফটো ইলেকট্রন, আর এখানে যে ইলেকট্রনটা বিক্ষিপ্ত হয়ে গেল সেটা হচ্ছে আমাদের বিক্ষিপ্ত ইলেকট্রন, ঠিক আছে। তাহলে দেখো শুরুতে এটার তো একটা এনার্জি ছিল যে ই সমান সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এবং এখানে গিয়ে এনার্জিটা কমে যাবে, তখন ই সি সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম হবে। আমরা জানি ল্যামডা প্রাইম বাই ল্যামডা কম্পন শিফট থেকে এইচ বাই এম নট সি 1 মাইনাস কস 60 ডিগ্রি হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা যেহেতু ল্যামডার ভ্যালু জানি, তাহলে ইজিলি ল্যামডা প্রাইম বের করে ফেলতে পারবো।
তাহলে নতুন এনার্জি কত সেটা বের করে ফেলতে পারবো। তাহলে বিক্ষিপ্ত ইলেকট্রনের যে এনার্জি, যেই ইলেকট্রনটাকে ধাক্কা দেওয়া হয়েছে, বিক্ষিপ্ত ইলেকট্রনের যে এনার্জি পাবো সেটা সমান সমান কি হবে? সেটা সমান সমান হবে ই মাইনাস ই প্রাইম। ওকে, সো ই কত? ই হচ্ছে এইচ সি বাই ল্যামডা মাইনাস ই প্রাইম হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। ঠিক আছে, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। ওকে, তাইলে আমরা এখান থেকে বিক্ষিপ্ত ইলেকট্রন এনার্জি পেলাম। কারণ দেখো, ফোটন একটা এনার্জি নিয়ে আসছিল, পরে ওর এনার্জিটা কমে গেল। তো ওর এনার্জি কমে গেছে কেন? কারণ বাকিটুকু সে এই ইলেকট্রনকে দিয়ে দিছে, এই জন্য গেল। তাহলে এটা বিক্ষিপ্ত ইলেকট্রনের এনার্জি। এবার দেখো, ফটো ইলেকট্রনের যে এনার্জিটা হবে সেটা আসলে কি হবে? যে আমাদের এই ধাতুটার উপরে যে ইলেকট্রনটা এসে আপতিত হয়েছে সেটার যে এনার্জি, সেখান থেকে ইলেকট্রন নিজেকে আগে মুক্ত করবে এবং তারপরে কিন্তু সেটার একটা গতিশক্তি আমরা পাবো, ম্যাক্সিমাম গতিশক্তি পাবো। তাহলে ওই ইলেকট্রনের যে গতিশক্তি হবে ফটো ইলেকট্রনের, সেটা সমান সমান হবে ই মাইনাস ফাই। তো এইটা কিন্তু ই প্রাইম হবে, কারণ এই ই প্রাইম এনার্জি কিন্তু এই প্লেটের উপর এসে পড়ছে। তাহলে ই প্রাইম সমান হবে হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম মাইনাস ফাই মানে কত? ফাই মানে হচ্ছে আমাদের 2.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে 2.5 ইলেকট্রন ভোল্ট, এটাকে জুলে কনভার্ট করতে গেলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 সমান সমান আমরা এখান থেকে বের করতে পারবো ইকে ম্যাক্সটা কত হয়। ইকে ম্যাক্সটা কত হয়? ওকে, সো আশা করি বুঝতে পারছো যে দুইটার মধ্যে গতিশক্তির হিসাবটা আমরা কিভাবে করছি। প্রথমটা হচ্ছে আদি গতিশক্তি শেষ গতিশক্তির বিয়োগফল, আর পরেরটা হচ্ছে এখান থেকে যে এনার্জিটা গেল সেটা গিয়ে কার্যপেক্ষক বাদ দিয়ে যেটা হচ্ছে আমরা পাবো, এটাই হচ্ছে ফটো ইলেকট্রনের গতিশক্তি। পরের প্রবলেমে যাই। অনন্যা সিজিয়াম ধাতুর পাতে এত মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করে ফটোতড়িৎ ক্রিয়ার পরীক্ষা পরিচালনা করছে। সে নিবৃত্তি বিভব পেল 1.5 ভোল্ট। পরবর্তীতে এত তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো ব্যবহার করে দেওয়া আছে ইলেকট্রনের ভরাতে উদ্দীপক অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। তাহলে দেখো, নিবৃত্তি বিভব যেটা, সেটা কিন্তু আমরা দেওয়া আছে 1.5 ইলেকট্রন ভোল্ট। আমরা কি জানি, একটা নির্দিষ্ট এনার্জি, আলো বা ফোটন, সেটা যখন একটা ধাতব পাতে এসে আপতিত হয় সেখান থেকে কিছু এনার্জি ব্যয় হয় কার্যাপেক্ষক হিসেবে, আর বাকিটা হচ্ছে আমাদের গতিশক্তি তৈরি করে বা ওই ইলেকট্রনের মধ্যে গতিশক্তি সঞ্চার করে, ইকে ম্যাক্স। এবং এই ইকে ম্যাক্স সমান সমানই কিন্তু আমরা লিখি, কি লিখি? ওই যে ইভিএস, স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব ইনটু ইলেকট্রনের চার্জ। তাহলে দেখো, এখানে আমাদের প্রথমে যেটা বললো যে উদ্দীপক অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ গতিবেগ যেটা, সেটা কিন্তু হবে ইভিএস এর সমান। তাহলে সর্বোচ্চ গতিবেগ ইকে ম্যাক্স, সেটা সমান সমান হচ্ছে ইভিএস। ই মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর স্টপিং পটেনশিয়াল হচ্ছে 1.5। তাহলে ভাই এখান থেকে আমরা ইকে ম্যাক্স কত পেয়ে যাব? এটাই হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। ভেরি গুড। পরের প্রবলেমটা কি বলছে দেখো, সবুজ আলো ব্যবহার করায় ফটোতড়িৎ প্রবাহ ঘটবে কিনা। এখন দেখো, আমাদের এখানে এই অবস্থাটা থেকে না আমাদেরকে ফাই এর ভ্যালুটাকে বের করে নেওয়া লাগবে, যে ফাই সমান সমান কিন্তু ই মাইনাস ইভিএস। তাহলে ইটা ছিল এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা রেড, তাই না? এটা লাল আলো ছিল নাকি? আচ্ছা না, ল্যামডা ছিল, মাইনাস ই ইন্টু ভিএস। এখান থেকে আমরা একটা ফাই আগে বের করব। এরপরে দেখব যে সবুজ আলোর জন্য ফটোতড়িৎ প্রবাহ ঘটবে কিনা। যদি সবুজ আলোর যে এনার্জি ই সমান সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা গ্রিন, সেই এনার্জিটা যদি আমাদের বেশি হয় এই ফাই এর থেকে, তাহলে ঘটবে, তাহলে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। আর যদি দেখা যায় যে ইজি এর ভ্যালু অর্থাৎ এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা জি এর মানটা ইজ লেস দেন ফাই,
তাহলে সেখানে ফটোতড়িৎক্রিয়া কিন্তু ঘটবে না সবুজ আলোর জন্য। এটা নিজেরা হিসাব করবা। ল্যামডা জি এর যে মান এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। ল্যামডা জি সমান সমান হচ্ছে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার। ঠিক আছে, এইচ জানো, সি জানো, তাহলে বের করে ফেলবা কাহিনী কি। এবং এখান থেকে ফাইটা হচ্ছে কি আমাদের, ফাইটা হচ্ছে কার্যাপেক্ষক। সেটা কিভাবে আসলো, সেটা হচ্ছে আমাদের ওই যে আলোটা নির্গত হয়েছিল সিজিয়াম ধাতুর পাতে, যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আপতিত হয়েছিল, সেই যেটা ইটা আমরা বের করলাম, মাইনাস ইভিএস যে গতিশক্তিটা, তো সেটা আমরা হিসাব করে ফাই বের করলাম। এবং তারপরে দেখলাম যে সবুজ আলোর জন্য এনার্জি কত, যদি এনার্জি বেশি হয় ফাইয়ের থেকে তাহলে ফটোতড়িৎক্রিয়া ঘটবে, আর না হলে ঘটবে না। সহজ অঙ্ক। পরের প্রবলেমে যাচ্ছি। কোনো এক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে 500 কেজি ভরের এবং এত মিটার দৈর্ঘ্যের নভোযান এত বেগে উৎক্ষেপণ করা হয়েছিল। নভোযানের চলমান দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এল বের করতে বলছে, এল নট স্কোয়ার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার থেকে। সো তাহলে আমাদের এল নট যেটা সেটা দেওয়া আছে 11.5 স্কোয়ার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার মানে 0.3 স্কোয়ার। সো এখান থেকে আমরা এল এর ভ্যালু বের করে ফেলতে পারবো। পরে কি বলবো, নভোযানটির বেগ দ্বিগুণ করলে গতিশীল ভর দ্বিগুণ হবে কিনা। তাহলে গতিশীল যদি আমরা নতুন বেগ যেটা ভি নিউ যেটা সেটা মনে করলাম, তাহলে 0.3 সি ইন্টু 2, তার মানে হচ্ছে 0.6 সি। ওকে, সো এখান থেকে আমরা যেটা পাবো, নভোযানটির বেগ দ্বিগুণ করলে গতিশীল ভর দ্বিগুণ হবে কিনা। তাহলে এম সমান সমান কিন্তু ছিল এম নট ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে গতিশীল ভর যেটা সেটা কি আসলে দ্বিগুণ হয় নাকি, এটাই আমরা বের করে দেখতে পারি যে এম বাই এম নট এটার মান কি 2 আসে কিনা। 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস 0.6 স্কোয়ার। ওকে, 1 মাইনাস 0.6 স্কোয়ার, এটাকে 1 মাইনাস 0.6 স্কোয়ার, এটাকে রুট করতে হবে, 1 বাই অ্যান্সার দিলাম, তাহলে আসে 1.25। 1.25 অর্থাৎ সেটা হচ্ছে আমাদের গতিশীল যে ভরটা সেটা হচ্ছে স্থির ভরের 1.25 গুণ হয়। যে একজন মহাশূন্যযানচারী 25 বছর বয়সে এত বেগে একটি রকেটে চড়ে নতুন গ্রহ অনুসন্ধান করে। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল এত, উক্ত রকেটের দৈর্ঘ্য কত হবে। তাহলে গ যেটা সেটা হচ্ছে উক্ত গতিশীল রকেটের দৈর্ঘ্য কত হবে, এল সমান সমান এল নট স্কোয়ার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখান থেকে আমরা কিন্তু বের করতে পারবো যে পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল 72, তাহলে 72 স্কোয়ার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, অর্থাৎ 2.5 ডিভাইডেড বাই 3 এর উপরে স্কোয়ার হবে। তাহলে আমরা এখান থেকে এল এর যে ভ্যালুটা সেটা বের করে ফেলতে পারবো। সো এটা মনে হয় এতক্ষণে 70 বার করছি। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা একবারে সূত্র ইউজ করলেই হয়ে যায়, খুব সহজ। তারপরে কি, অনুসন্ধান শেষে নভোচারী পৃথিবীর হিসাবে 25 বছর পর ফেরত আসলো। আচ্ছা দাঁড়াও, নভোচারীর প্রথমে পৃথিবীতে বয়স ছিল হচ্ছে 25 বছর, বেচারা 25 বছর বয়সেই জীবন বাজি রেখে গেছে, বেগ ছিল এত, ভালো কথা। অনুসন্ধান শেষে নভোচারী পৃথিবীর হিসাবে 25 বছর পর ফিরে আসলো, তার মানে পৃথিবীর হিসাবে তোর বয়স বাড়বে না। তাহলে পৃথিবীর হিসাবে যেহেতু পৃথিবী হিসাবে যেহেতু ওই ইয়াটা মাপা হয়েছে, তোমার রকেটের হিসাবটা মাপা হয়েছে, তাহলে সেটা হচ্ছে 25, কিন্তু টি হবে, কারণ এইটি কিন্তু নভোযানচারী মাপে নাই, এটি মাপছে কে, পৃথিবী। তাহলে এই জন্য টি হিসাব করলাম। তাহলে টট যদি করি, অর্থাৎ টি নট যদি বের করতে চাই, তাহলে সেটা কি হবে, 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। বি এর মান তো আমরা জানি, বি দেওয়া আছে যে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8। সো এখান থেকে আমরা টি নটটা পাবো যে আসলে ওর বয়সটা কত বাড়বে। তো কি বললো, পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল এত, ভালো কথা। এখন বলছে অনুসন্ধান শেষে নভোচারী পৃথিবীর হিসাবে 25 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী তার বয়স পৃথিবীর ক্যালেন্ডার মোতাবেক একই হবে কিনা। না, পৃথিবীর ক্যালেন্ডার মোতাবেক তার যে বয়সটা হবে সেটা হচ্ছে, ও দাঁড়াও, এটা কি বললো, 25 বছর পর ফেরত আসলো। অনুসন্ধান শেষে নভোচারী পৃথিবীর হিসাবে 25 বছর পর ফিরে আসলে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী তার বয়স
পৃথিবীর ক্যালেন্ডার মোতাবেক একই হবে কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের দেখো পৃথিবীর অনুযায়ী কত, পৃথিবীর হিসাবে বয়স কত হবে, পৃথিবীর হিসাবে যে বয়সটা পাওয়া যাবে সেটা আসলে কত, পৃথিবীর হিসাবে যে বয়সটা পাওয়া যাবে সেটা হচ্ছে 25 বছর বেচারা গেছিল, এবং তারপরে পৃথিবীর হিসাবে সে 25 বছর পরে আবার ফেরত আসছে, তাহলে পৃথিবীর হিসাবে তার 50 বছর বয়স হওয়ার কথা। ঠিক আছে, কারণ 25 বছর বয়সে রওনা দিছে, পৃথিবীর হিসাবে 25 বছর পরে ফেরত আসছে, তাহলে পৃথিবীর হিসাবে বয়স হবে এত। এবার আসো যদি আমরা হিসাব করি যে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বয়স, আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বয়স কত হবে, সেটা হবে আগে ছিল 25 এবং তার সাথে যোগ করতে হবে টি নট, টি নট, তাহলে দেখবা একই রকম হচ্ছে না। ঠিক আছে, হিসাব করে দেখবা টি নটটা কত, কারণ ওর নিজের কাঠামোতে যে বয়সটা বৃদ্ধি পাবে সেটাই তো আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বয়স। হ্যাঁ, নিজের কাঠামোতে যে বয়সটা বৃদ্ধি পাবে ওইটা কিন্তু টি নট, ওইটাই ওর নিজের সাপেক্ষে যে বয়সটা আর কি। তাহলে টি নট সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করে যোগ করে দিব। জাস্ট পরের প্রবলেম, এটা লাস্ট। এত হার্জ সূচন কম্পাঙ্কের একখণ্ড ধাতুর উপরে এত তরঙ্গদৈর্ঘ্যের আলো পতিত হলে ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়। নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। দেখো যে ইলেকট্রনে যে পরিমাণ আলো এসে আপতিত হবে, যে এনার্জির আলো এসে আপতিত হবে, সেই ই সমান সমান হবে কার্যাপেক্ষক প্লাস সর্বোচ্চ গতিশক্তি ই কে ম্যাক্স। ওকে, তাহলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ যে গতিবেগ, আমরা এখান থেকে গতিবেগ যেহেতু বের করতে বলছে, তো আগে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ারটা লিখি, সমান সমান কত ফোটনের আলো পড়ছে, এইচ মিউ, এইচ ইন্টু 5.55 ইন্টু 10⁴ এইচ মিউ, এত আলো পড়ছে, এবং এত সূচন কম্পাঙ্কের, এত সূচন কম্পাঙ্কের, সরি, তাহলে সূচন কম্পাঙ্ক সেক্ষেত্রে যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে এইচ মিউ নট যেটা, সেটাই হচ্ছে আমাদের ফাই। সো সেক্ষেত্রে 6.634 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে কত হবে, ইন্টু হচ্ছে কত হবে ভাই, মিউ নট হচ্ছে 5.55 ইন্টু 10⁻14 ইন্টু 10⁻14। সো এখান থেকে আমরা ফাই এর যে ভ্যালুটা সেটা বের করতে পারবো। ওকে, সো ফাই এর ভ্যালু যদি বের করে ফেলি, তাহলে ই কে ম্যাক্স সমান সমান ওই যে যত ফোটনের আলো পড়ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, যেখানে আমাদের ল্যামডার ভ্যালু দেওয়া আছে কত, 2800 আর্মস্ট্রং। ঠিক আছে, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস ফাই, তো ফাই এর ভ্যালু হচ্ছে এখানে কিন্তু দেওয়া আছে এইচ মিউ নট। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমরা ভিম্যাক্স কত বের করে ফেলবো, ভাই ক্যালকুলেশন নিজেরা পারবা, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার থেকে ভিম্যাক্স বের করে ফেলবা। পরেরটা কি, পরের প্রশ্নে বলছে যে আমাদের ধাতুখণ্ডের উপরে 3800 আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে কিনা। তাহলে সেক্ষেত্রে যে এনার্জির আলোটা আপতিত হচ্ছে সেটা হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো এটার থেকে আমরা আগে এনার্জিটা বের করব, এবং সূচন কম্পাঙ্ক যেটা মানে ই নট যেটা বা ফাই নট যেটা, সেটা হচ্ছে এইচ মিউটা দেখব কত হয়। তাহলে দেখতে হবে যে এইচ ইন্টু মিউ মানে কত, 5.55 ইন্টু 10⁻14, এটা হচ্ছে আমাদের ফাই নটের ভ্যালু কত। হ্যাঁ, এবং এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এখান থেকে এত আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে কিনা, তো আমাদের দেখতে হবে এই এনার্জিটা কত। সো এইচ ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 3800 আর্মস্ট্রং যেহেতু বলছে, তাহলে 3800 ইন্টু 10⁻−10। সো এখান থেকে আমরা যেটা দেখব যে এই যে এনার্জিটা এবং এই যে ফাই, যদি এরকম হয় যে এনার্জিটা হচ্ছে কার্যাপেক্ষকের থেকে বেশি, তাহলে আমাদের ফটো ইলেকট্রন নির্গত হবে, ইলেকট্রন নির্গত
হবে। আর যদি পাও যে না এনার্জিটা কম হয়ে গেছে, যে কার্যাপেক্ষকের থেকে কম, তাহলে কিন্তু ইলেকট্রন নির্গত হবে না। ইলেকট্রন নির্গত হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের সিকিউ প্রবলেমগুলা। সো এগুলা, এই টাইপের প্রবলেমগুলা ভালো মতো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এগুলা থেকে কমন পড়ে যাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।